এমনি একটা মানে অ্যাসেম্বলিতে একটা বিল আনতে চলেছে বিজেপি, কি বলবেন? ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের নামে নিয়ে আসছে। এই বিলের অবশ্যই আমরা বিরোধিতা করবই, কারণ এক দেশ এক আইন স্লোগান যেটা তুললেও এই দেশে ভিন্ন মতের, ভিন্ন জাতের, ভিন্ন বর্ণের, ভিন্ন সমাজের, ভিন্ন ভাষার মানুষ বসবাস করে। এই দেশে একটা মহত্ব, ঐতিহ্য। সারা পৃথিবী জুড়ে যত না ভাষাভাষী আছে আমাদের ভারতবর্ষে দেখতে গেলে কোনো অংশ কম নয়। যে চাপিয়ে দেওয়ার যে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে, মানে সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের আস্ফলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবশ্যই আমরা বিরোধিতা করব, কারণ এই ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে যদি নিয়ে আসে তাহলে আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 29 পর্যন্ত আক্রান্ত হবে। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষের আলাদা যে রিলিজিয়াস, যে ধর্মকর্ম করা থেকে শুরু করে ধর্মীয় যে অনুশাসন, সেখানে অনেকটাই ব্যাঘাত হবে। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের, দেখুন, অলরেডি আমি কালকে ইউসিসি কে নিয়ে একটি ভিডিও করেছিলাম, যেখানে আমি একটা ক্লিয়ার ইমেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। বেশ কিছু নেতার নাম নিয়ে বলেছিলাম যে ওনারা হাতে ড্রাফট পাননি, কিন্তু বিরোধ অলরেডি করবেন। তার মধ্যে অন্যতম ছিলেন ফেরাদ হাকিম, অন্যতম তো রয়েছেন হুমায়ুন কবির। তিনি অলরেডি স্যাটা ভাঙা মার দেবো এইসব শুরু করে দিয়েছেন মুর্শিদাবাদে। শুধু তাই নয়, যে নেতা মন্ত্রীরা কেটে পড়েছেন ওনারাও কামব্যাক করার জন্য ধর্মের সুরসুরি দিয়ে পার্টিকুলার সম্প্রদায়কে উস্কে এই মুদ্দাকে, অর্থাৎ ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডকে সামনে রেখে আন্দোলন করার চেষ্টা আমাদের রাজ্যে করবে। তার মধ্যে অন্যতম মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি। তো এটা জানতাম, কিন্তু নওশাদ সিদ্দিকীর মতো মানুষ, যারা সব সময় তাদের ধর্মের হিতে ভেবে তাদের মানুষের মধ্যে মানে যে ভুল বিষয়গুলিকে রয়েছে সেগুলোকে বারবার লজিক্যাল ভাষা এবং শব্দের মাধ্যমে চেষ্টা করেছেন শুধরে দেওয়ার। তো আমি ভেবেছিলাম যে ইউসিসি সেটাকে নিয়ে নওশাদ সিদ্দিকীর মতো নেতারা, ওনারা নিশ্চয়ই তাদের সমাজের মানুষকে বোঝাবেন যে এটা আমাদের দেশের হিতে কতটা ইম্পর্টেন্ট। কিন্তু এ কি, জল তো উল্টো দিকে বইছে। এখানে আমার একটা ডক্ট্রিনের কথা মনে পড়ে, যেখানে বলা রয়েছিল, মানে একটা ডক্ট্রিন রয়েছে, এটা আমি বলছি না, যেখানে বলা রয়েছে যে আ পারসন ক্যানট অ্যাকসেপ্ট দ্য বেনিফিট অ্যান্ড রিজেক্ট দ্য বার্ডেন। আপনার হিতে, আপনার স্বার্থের জন্য যেটা আপনার প্রয়োজন আপনি সেটুকুটা নেবেন, কিন্তু খারাপটা নেবেন না। আপনি প্রেম করবেন, কিন্তু প্রেম করবেন আপনার পার্টনারের ভালো দিকটা নেবেন, কিন্তু খারাপটা নেবেন না। এটা তো হতে পারে না। সংবিধানকে সম্মান করেন, বাবা সাহেব আম্বেদকরের কথা বলেন, সংবিধান খতরে মে হ্যাঁ বলতে পারেন, সংবিধানের উচ্চারণ নিয়ে বলছেন আর্টিকেল 25 to 29 পর্যন্ত ভায়োলেট হচ্ছে, কিন্তু সেই সংবিধানে আর্টিকেল 44 এর কথা কেন মনে পড়ছে না, যেখানে বাবা সাহেব আম্বেদকর নিজে বলেছে যে ইউনিফর্ম সিভিল কোড আমাদের দেশের জন্য কতটা ইম্পর্টেন্ট, আর এটা লাগু করা একটা সরকারের দায়িত্ব। এক ফ্যামিলিতে ছেলের জন্য এক নিয়ম, মেয়ের জন্য আরেক নিয়ম, এইভাবে চলতে পারে না। সংবেদনশীল বিষয়, আরে ভাই সংবেদনশীল বিষয় তো রাম মন্দিরও ছিল, সংবেদনশীল বিষয় তো আর্টিকেল 370 এবং 35 এও ছিল। সরেছে না, বিষয়ে সংবেদনশীল বলে হাতই দেব না, আন্দোলন হয়ে যেতে পারে বলে ছবই না, এটা তো সলিউশন নয়। নওশাদ সিদ্দিকীর মতো নেতার কাছে এটা এক্সপেকটেশন আমাদের ছিল না। সুপ্রিম কোর্টের জাজমেন্টকে রেসপেক্ট দিতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অলরেডি বলেছিলেন যে ইউনিফর্ম সিভিল কোড আমাদের দেশের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেম ভাবে সংবিধান পর্যন্ত বলছে যে কতটা ইম্পর্টেন্ট। তারপরেও নওশাদ সিদ্দিকীর মতো নেতারা যখন এটাকে নিয়ে বলতে শুরু করেছেন নেগেটিভ ভাবে, যে ধর্মের প্র্যাকটিসে নাকি হস্তক্ষেপ হবে না, আমি বলছি আপনাদেরকে যে পার্টিকুলার ধর্মের, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ইবাদতে কোনো রকম হস্তক্ষেপ ইউসিসি করবে না। আপনারা নামাজ, রোজা, হজ, কুরবানি, মসজিদের যে কোনো ধর্মীয় ইবাদত যেটা মুসলিম সম্প্রদায়ের লোক করে থাকেন, সেখানে কোনো রকম হস্তক্ষেপ ইউসিসি করবে না। তারপরেও আপনাদের মতো বুদ্ধিজীবী নেতারা যদি এরকম ভাবে ঘুরে যান, তাহলে সমাজকে সুস্থ দিকে বা সমাজকে ভালো দিকে কারা নিয়ে যাবে, এখান থেকে কোয়েশ্চেন ওঠে। আর তার পাশাপাশি এটাও বলবো আমি যে কালীঘাট থেকে এটা এক্সপেক্টেড ছিল। দেখুন, কালীঘাটের আজকে যে ধারাবাহিক পরিস্থিতি দেখছেন, তার মেন এবং প্রধান কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি পরিবর্তন করতে পারেননি। ওনার দলের মধ্যে নেতা মন্ত্রীদেরকে চোর দেখেছেন, ডাকাত দেখেছেন, ওনার চোখে ধরা পড়েছে যে এরা চুরি করছে, এরা ডাকাতি করছে, এদের জন্য আমাদের দলের মান সম্মান যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সম্মান হানি হচ্ছে। জানার পরেও মমতা ব্যানার্জি
নরেন্দ্র মোদীর মতো পদক্ষেপ নিতে পারেননি। এই কারণেই আমি বারবার বলি এবং আজও উঁচু গলায় বলবো যে নরেন্দ্র মোদী মতো হতে গেলে মমতা ব্যানার্জির মতো নেত্রীকে 10 বার জন্ম নিতে হবে। নরেন্দ্র মোদী যিনি 2029-এ আদৌ প্রধানমন্ত্রী মুখ থাকবেন কি থাকবেন না, ওনার বয়স হয়েছে, উনি ছেড়ে দেবেন কি দেবেন না সেটা উনি ঠিক জানেন, কিন্তু উনি মানুষের নার্ভস বুঝেন, উনি মানুষের নার্ভস বোঝেন। সেই কারণে ককরোচ জনতা পার্টিকে আমরা হাসির ছলে নিচ্ছি, আমরা হাসছি, আমাদের মনেই নেই যে তারা কি বিরোধ করছে, কিন্তু নরেন্দ্র মোদী হালকাতে নেননি। নিট কেলেঙ্কারি নিয়ে যে বারবার ধর্মেন্দ্র প্রধানের ওপর আঙুল তোলা হচ্ছে, বিষয়টাকেও হালকাভাবে নেননি। সেই কারণেই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে পার্থক্য রয়েছে, কারণ বিজেপির এক একটা নীতি যা আমি আপনাদের সামনে এবার বলতে যাব, সেগুলি দেখায় যে ভবিষ্যতে টিকে থাকার জন্য তারা কিভাবে লড়াই করছে। প্রথম আমি জানাবো যে নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে কি কি বিস্তার এবং পরিবর্তন হতে পারে। আমার কাছে রয়েছে লিস্ট, আমি আপনাদের সামনে সেই তালিকা তুলে ধরবো এবং তার পাশাপাশি আরেকটি বড় খবর দেব, সেটি হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চেঞ্জ হতে চলেছেন। অর্থাৎ মোদির ক্যাবিনেটে থাকতে গেলে পারফরমেন্স দিতে হবে, ফেল করলে আপনাকে সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা নরেন্দ্র মোদী রাখেন। শুধু তাই নয়, সব থেকে আরো বড় খবর দেব যে যোগী আদিত্যনাথ এবার ওনার যোগ্য সম্মান পেতে চলেছেন এবং টপ লিডারশিপের একজন সদস্য হতে চলেছেন। পার্লামেন্টারি বোর্ডের একজন সদস্য যোগী আদিত্যনাথ হতে চলেছেন। এটাও এখান থেকে বোঝার আছে যে যারা বিজেপিতে থেকে হাত পা ছড়ে এবং ভাবে যে কি হবে কি হবে, তাদের জন্য বিজেপি নয়। বিজেপি করতে গেলে ধৈর্য রাখতে হবে। তারই উদাহরণ হচ্ছেন যোগী আদিত্যনাথ এবং ওনার ট্যালেন্ট, যাকে সাপ্রেস করা যায়নি। এবং আজ তিনি এত ঝামেলা অশান্তি, জানেন আপনারা যে দিল্লির সাথে একটা কনফ্লিক্ট ছিল, না হলে 4.5 বছর পর্যন্ত স্থায়ী ডিজিপি নিয়োগ হয়নি উত্তরপ্রদেশে। তারপরেও যোগী আদিত্যনাথ নিজের জায়গা ধরে রেখে আজ সেই যোগ্য সম্মানটি পাচ্ছেন। যোগ্য সম্মান তো এমন যে সুপ্রিম লিডারদের মধ্যে একজন সদস্য হতে চলেছেন যোগী আদিত্যনাথ। ওনাকে আনা হচ্ছে পার্লামেন্টারি বোর্ডের সদস্য করে, যেখানে একের পর এক সিদ্ধান্ত, টপ সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সদস্য হিসেবে যোগী আদিত্যনাথ আসছেন। এবং আরো বড় খবর আমি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে বিজেপির সংগঠনেও বড় পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ বেশ বড় বড় খবর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো প্রথমেই শুরু করব আমি ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে, যে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে সেই জায়গায় অন্য কেউ আসতে পারেন, অর্থাৎ রিপ্লেসমেন্ট হতে পারে নির্মলা সীতারামনের সাথেই। যিনি ফিনান্স মিনিস্টার ছিলেন, উনি কিন্তু এডুকেশনাল মিনিস্টার হয়ে ধর্মেন্দ্র প্রধানের জায়গায় আসতে চলেছেন। অর্থাৎ প্রথমেই শুরুটা করতে হবে যে টপ যে 4 মন্ত্রণালয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে ফাইন্যান্স, তার মধ্যে হচ্ছে ডিফেন্স, তার মধ্যে হচ্ছে হোম আর ফরেন। সেই ফাইন্যান্স মিনিস্ট্রির মধ্যে পরিবর্তন আসতে চলেছে, নির্মলা সীতারামন সরতে চলেছেন। এবং সেই জায়গায় এডুকেশনাল মিনিস্টার, কারণ নিট কেলেঙ্কারি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটাকে নিয়ে ভীষণ সিরিয়াস গভর্নমেন্ট, এবং সেই জায়গায় ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে নির্মলা সীতারামন, যিনি নিজের ক্যারেক্টার এবং ওনার স্বভাব যেটা অত্যন্ত কড়া, তিনি কোনোভাবে কম্প্রোমাইজ করতে চান না, সেই জায়গায় এডুকেশনাল মিনিস্টার হিসেবে ওনাকে আনা হচ্ছে, যাতে যে সমস্ত বাচ্চারা পরীক্ষা নিয়ে অত্যন্ত কনসার্ন, তাদের ভবিষ্যৎ নিয়ে কনসার্ন, তো সেখানে বারবার পেপার লিক হচ্ছে, এই ম্যাটারটাকে হালকাভাবে নেবার নেই। এবং ককরোচ জনতা পার্টির মতো ছোট হঠাৎ করে যারা চারা দিয়ে উঠছে, যাদেরকে এখন হালকাভাবে নিচ্ছে আমরা, কিন্তু প্রধানমন্ত্রী একদমই হালকাভাবে নিচ্ছেন না, কারণ আজ ছেড়ে দিলাম কাল সেটা ক্যান্সার হয়ে যেতে পারে। সেই কারণেই এখন থেকেই পদক্ষেপ করতে হবে। অর্থাৎ যে নেতাকে নিয়ে এতবার অ্যালিগেশনস উঠছে, অভিযোগ লাগানো হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান পারছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। তো বিজেপি এতটা ক্ষমতা দেখিয়েছে, যা ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের থেকে একদমই অন্যরকম, কারণ সেই কারণেই তিনি বোল্ড সিদ্ধান্ত নিতেই ফেমাস। এবং ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার মানে কি তাকে আর নেওয়া হবে না, তাকে কি ফেলে দেওয়া হবে? না। ওড়িশাতে আজকে যে বিজেপি সরকার রয়েছে, সেই সত্তা পর্যন্ত পৌঁছানোতে ধর্মেন্দ্র প্রধানের হাত অনেকটাই ছিল। তো এমনটা হতে পারে যে বিজেপির সাংগঠনিক কোনো বড় দায়িত্বে ওনাকে দেওয়া যেতে পারে, কিন্তু ওনাকে এডুকেশনাল মিনিস্ট্রি পদ ছাড়তে হবে, রিজাইন দিতে হবে। দ্বিতীয় নম্বর অত্যন্ত ফেমাস একজন নাম, তিনি হচ্ছেন হরদীপ সিং পুরী। পারফরমেন্সের দিকে যদি বলে থাকি তো একদম খারাপ নয়, কারণ যেভাবে গোটা ইন্টারন্যাশনাল মার্কেটে যেভাবে এলপিজি এবং পেট্রোলিয়ামকে নিয়ে সমস্যা চলছিল, সেখানে তিনি ভারতে যথেষ্ট ব্যালেন্স করেছেন হরদীপ সিং পুরী। কিন্তু এপস্টিন ফাইলে নাম জড়িয়েছিল এই হরদীপ সিং পুরীর, যেটাকে নিয়ে রাহুল গান্ধী একাধিক অভিযোগ তুলেছিলেন এবং নরেন্দ্র মোদী
চাইছেন যে বিজেপির যে নেতা মন্ত্রীর জন্য সম্মানহানি হয় তাকে বিজেপির ক্যাবিনেটে রাখা নেই, সুতরাং হরদীপ সিং পুরীকেও চেঞ্জ করা হতে পারে। আর তার সঙ্গে তালিকা আরো লম্বা রয়েছে, যেখানে আমি আপনাদেরকে বলছিলাম না ফিনান্স ডিপার্টমেন্টের বড়সড় পরিবর্তন, এবং সেই ফিনান্স ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে আসতে চলেছেন ব্যুরোক্রেটকে দায়িত্ব দিতে চলেছেন নরেন্দ্র মোদী। আমি প্রথমে আপনাদেরকে বলবো যে এস জয়শঙ্কর, তিনিও ছিলেন মোদীর অত্যন্ত মানে পছন্দের একজন ব্যক্তি, যিনি ফরেন মিনিস্ট্রি রয়েছেন এবং তার ডিপ্লোম্যাটের জন্য তিনি যথেষ্ট ফেমাস। কারণ যেভাবে গোটা ওয়ার্ল্ডে ঝামেলা চলছে, উনি পুরো বিষয়টাকে এত সুন্দর করে ব্যালেন্স করেছেন, না ঝুঁকেছেন না কোনো অশান্তি লাগিয়েছেন, মানে দারুণ একটা ডিপ্লোমেসি দেখিয়েছেন। সেই রকমই এইবার ফিনান্স ডিপার্টমেন্টে নরেন্দ্র মোদীর চুজ করা ওনার পছন্দের দক্ষ ব্যুরোক্রেট, যার নাম হচ্ছে শক্তিকান্ত দাস, উনি হতে চলেছেন আমাদের ভারতের আগামী অর্থমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকটাই বেশি নাম রয়েছে চর্চায়। যেখানে ওনার দক্ষতা সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই, 3 বছর এক্সটেনশন দেওয়া হয়েছিল যখন আরবিআইতে তিনি গভর্নর ছিলেন, অর্থাৎ ফর্মার আরবিআই গভর্নর ছিলেন, আর এত দারুণ কাজ করেছিলেন যে ওনাকে 3 বছরের এক্সটেনশন দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ওনাকে নিয়ে একটি খবর পর্যন্ত হয় যেখানে নরেন্দ্র মোদী ওনাকে জানিয়েছিলেন যে আপনি হচ্ছেন আমাদের দেশের গর্ব। যে খবরে এটা ছিল যে দ্য গভর্নমেন্ট শ্রী শক্তিকান্ত দাস হ্যাজ বিন রেটেড A+ in the Global Finance Central Banker Report Card 2023। A+ ক্যাটাগরিতে এসেছিলেন সেই শ্রী শক্তিকান্ত দাস। উনি হচ্ছেন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি। তো সেখান থেকে ওনাকেই ফাইন্যান্সের ডিপার্টমেন্ট দেওয়া হতে পারে এবং উনি ভবিষ্যতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামলাবেন, কারণ ওনার তীক্ষ্ণ বুদ্ধি এবং দক্ষতা আমাদের ভারতকে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে এবং সেই কারণে ওনাকে বিশ্বাস করা হচ্ছে। থার্ড, রাম মন্দিরকে নিয়ে আপনারা জানেন যে যেটাকে নিয়ে এখন মানুষের মধ্যে যথেষ্ট চর্চা চলছে, অর্থাৎ রাম মন্দির ট্রাস্টি বোর্ডের যে কাজ করা হয়েছে, অর্থাৎ যে ডোনেশন নিয়ে ছেড়ছাড় করা হয়েছে, তা কোথাও না কোথাও ভক্তদের মনে কিন্তু চরম আঘাত এনেছে। বিরোধীরা চাইলে এটাকে নিয়েও মুদ্রা করতে পারে, কিন্তু সেটাও পেরে উঠছে না। কিন্তু বিজেপির এই মানে ভবিষ্যৎ দেখার যে একটা চোখ রয়েছে, এটাকেই আমি সম্মান জানাই যে এই বিষয়টাকে নিয়ে তারা এসআইটি গঠন করলো, তদন্ত ফাস্ট হলো এবং সেখানে 8 জনের নামও চলে এসেছে, কাউকে ছাড়া যাবে না এটাও বলা হয়েছে। কিন্তু এই রাম মন্দিরের ঘোটালাকে নিয়ে ওনারই ক্যাবিনেটের, মোদীর ক্যাবিনেটের পঙ্কজ চৌধুরী মিডিয়াকে অ্যাটাক করে দিয়েছিলেন যে মিডিয়া না জেনেই কেন এরকম ভাবে বলছে। তাকে পর্যন্ত মোদী রাখলেন না নিজের ক্যাবিনেটে, ওনাকে সরিয়ে আনা হচ্ছে অরুণ গোবিলকে, যিনি অত্যন্ত পরিচিত এবং ফেমাস ফেস। উনি অলরেডি একটা সিরিয়াল করতেন রামায়ণ, তৎকালীন যুগে অত্যন্ত ফেমাস একটা সিরিয়াল ছিল যেখানে রামের চরিত্র প্লে করেছিলেন এবং একটা উজ্জ্বল মুখ, যেটাকে বিজেপি কাজে লাগাতে চাইছেন, কারণ রাম মন্দির থেকেই বিজেপির উৎপত্তি হয়েছে, বিজেপি পার্টির উৎপত্তি হয়েছে। আর আমরা মিডিয়ারা যারা একটা সময় পার্থ চোর, অভিষেক চোর বলতেই থেকেছি, মমতা ব্যানার্জি আমাদেরকেই জেলে পাঠিয়েছে, মিডিয়ার ওপরেই অ্যাটাক করেছে, মিডিয়াকে জেল খাটিয়েছে। তো এটাই হচ্ছে পার্থক্য, যে মোদী যেখানে দেখলেন, দেশের প্রধানমন্ত্রী যেখানে দেখলেন যে মিডিয়াকে এরা অ্যাটাক করছে, আমার মন্ত্রিত্ব মানে আমার মন্ত্রিসভায় থেকে মন্ত্রী হয়ে তিনি মিডিয়ার ওপর যখন চড়াও হয়ে যাচ্ছেন, তো ওনাকে আর রাখা যাবে না, এবার সাইড করে একটু সাংগঠনিক কাজে ওনাকে পাঠানো হোক। তো ওনাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মনোহর লাল খট্টর, ওনাকেও সরিয়ে ওনার জায়গায় আসতে চলেছেন শ্রীকান্ত একনাথ সিন্ধে। তিনি হচ্ছেন একনাথ সিন্ধের একমাত্র পুত্র, তাকেই আনা হচ্ছে এবং উনি রিপ্লেসমেন্টে মানে বলতে পারেন মনোহর লাল খট্টরের জায়গায় শ্রীকান্ত একনাথ সিন্ধে আসতে চলেছেন। এবং এটা আসারও কারণ রয়েছে, কারণ আপনারা জানেন যে শিবসেনা যেটা উদ্ধব গুট যেটা রয়েছে, সেখানকার 6টা এমপি ভেঙে অলরেডি এই দিকে চলে এসেছে, অর্থাৎ একনাথ সিন্ধের দিকে চলে এসেছে। একনাথ সিন্ধে তো এখন সিএম নন, এখন তো সিএম রয়েছেন দেবেন্দ্র ফডনবিস, তো ওনাকে তো কিছু দিতে হবে। এদিকে কন্টিনিউ এনডিএ কে সাপোর্ট করে চলেছেন, তো সেই কারণেই ওনার ছেলে মন্ত্রিত্বের জায়গায় আসতে পারে। বাট আমি একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে কাউকে সরিয়েই কাউকে আনা হচ্ছে তা কিন্তু নয়। আর্টিকেলের 75(1)A তে অলরেডি রয়েছে যে আমাদের লোকসভার যে স্ট্রেংথ রয়েছে 543টা সিট, তার মধ্যে 15% মন্ত্রী আমাদের মানে আমরা দিতেই পারি, মানে 15% মন্ত্রী হবার জায়গা রয়েছে। সেখানে বিজেপির 71টা রয়েছে জায়গা, 81টা মানে 81টা মন্ত্রী হওয়ার জায়গা রয়েছে, কিন্তু বিজেপিতে 71টা মন্ত্রী রয়েছে। তো যে গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপেও এনারা কিন্তু ফুলফিল করতে পারেন, ওনাদেরকে মন্ত্রী করা হতে পারে।
রিপ্লেসমেন্ট হতে চলেছে নীতিন গডকারিরও। এবার এখান থেকে কোয়েশ্চেন আসবে যে ভাই পারফরমেন্স কি ওনারও খারাপ? না, ওনার পারফরমেন্স খারাপ না, ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। বেশ কিছুদিন ধরে ট্রোল চলছিল যে উনি যোগা করছেন, কিন্তু এ ভাই এ কেমন যোগা যে বসে বসে যোগা করছেন? কিন্তু তা নয়, ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ, আমি পার্সোনালি গেলাম না, কিন্তু ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে ওনাকে দায়িত্ব থেকে একটু হালকা করা হচ্ছে, কারণ ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। নাম রয়েছে অর্জুন রাম মেঘওয়ালেরও, যিনি ল মিনিস্ট্রি রয়েছেন, কিন্তু ওনাকেও সেই পদ ত্যাগ করতে হবে। ইনফ্যাক্ট নির্মলা সীতারামন, হরদীপ সিং পুরী থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধানের নাম আমি নিয়েছি, আরও বেশ কিছু নাম রয়েছে, কারণ টোটাল সম্ভবত 23 থেকে 24 জনের রিপ্লেসমেন্ট হতে পারে। তার মধ্যে জাস্ট আমি কয়েকজনেরই নাম আপনাদের সামনে তুলে ধরলাম। তো সবটাই কি পারফরমেন্সের জন্য? তো না, একদমই নয়, সবটা পারফরমেন্সের জন্য নয়। কিছুটা বিজেপির যাদের জন্য মান সম্মান হানি হচ্ছিল তাদেরকে রিপ্লেস করা হচ্ছে, কিছু মন্ত্রীদের পারফরমেন্সের জন্য রিপ্লেস করা হচ্ছে, কারণ মোদী মন্ত্রিসভায় থাকতে গেলে 24/7 কাজ করতে হবে আর গ্রাউন্ডে থাকতে হবে। যেমন কি শিবরাজ সিং চৌহানকে মাঠেই বেশিরভাগ সময় দেখা যায়, তিনি কৃষি খেতেই পড়ে থাকেন। তো এই জায়গাটা অর্থাৎ কাজ করব না, কাজ করা দেখাতে হবে এবং দেখতে যেন পায় মন্ত্রিসভা, সেই কারণে রিপ্লেসমেন্ট। এবং শারীরিক কারণেও তো আপনাদেরকে বললাম যে নীতিন গডকারি ওনাকেও সরানো হতে পারে। শুধু তাই নয়, আপনারা যে ওয়েট করে আছেন যে তৃণমূল কংগ্রেসের যারা বিদ্রোহী চোর, যাদের নাম ইতিমধ্যে সামনে আসছে, তাদের জায়গা কি মোদী মন্ত্রিসভায় হতে চলেছে? মানে তারা কি জায়গা পেতে পারে? তো আমার কাছে উত্তর রয়েছে যে এখনো পর্যন্ত এমন কোনো খবর আমার কাছে নেই। শতাব্দী রায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা মোদী সভায় মন্ত্রী হতে পারেন, এমন কোনো আপডেট আমার কাছে নেই। আমার কাছে হিমাচলের অনুরাগ ঠাকুর থেকে শুরু করে পাঞ্জাবের রাঘব চড্ডা থেকে শুরু করে এমনকি কর্ণাটকের তেজস্বী সূর্যার মন্ত্রিসভায়, মোদী মন্ত্রিসভায় জায়গা হতে পারে এমন খবর থাকলেও হিমাচলের সিএম পর্যন্ত প্রজেক্ট করা হতে পারে অনুরাগ ঠাকুরকে, এই খবর থাকলেও তৃণমূল কংগ্রেসের লোভী বিদ্রোহী যারা নিজেদের স্বার্থে এবং জেলে যাওয়ার ভয়ে এখন এনডিএকে সমর্থন জানাচ্ছে, তারা আদৌ কোনো জায়গা পাবে কিনা বা মন্ত্রী পদে বসতে চলেছে কিনা এমন কোনো খবর আমার কাছে নেই। সেটা পেতে চলেছেন কি মানে পেতে পারেন কি পারেন না, মোদী মন্ত্রিসভার মধ্যে জায়গা হবে কি হবে না সে তো ভবিষ্যতে আমরা জানতে পারবো, কিন্তু আপাততর জন্য এমন কোনো আপডেট নেই। রাজ্যের জন্য ভালো খবর কি আছে তো সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই। রাজ্যের জন্য মারাত্মক ভালো খবর রয়েছে, সেটা হচ্ছে যে বর্তমান সরকারের ইন্টেনশন বোঝা যাচ্ছে যে সরকার চায় ব্যবসা হোক আর ব্যবসাকে প্রমোট করতে চাইছেন। সেই কারণে ল্যান্ড সিলিং অ্যাক্টের মতো কঠিন কঠিন অ্যাক্টকে আরো সহজ করা এবং যাতে ব্যবসা করতে গেলে রুলস আর রেগুলেশনস একটু কম ফেস করতে হয় শিল্পপতিদের, সেই ব্যবস্থা করছেন। এবং তার পাশাপাশি LNT রাজ্যে 30 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা মেগা ডেটা সেন্টার করতে পারে, যার ফলে 25,000 সফটওয়্যার ইঞ্জিনিয়ার পর্যন্ত চাকরি পেতে পারে। যার জন্য শুক্রবার দিন হওয়া বাণিজ্যিক সম্মেলন থেকে আমরা দেখলাম যে অর্থমন্ত্রী যিনি রয়েছেন স্বপন দাশগুপ্ত, তিনি নিজের মুখে জানিয়েছেন যে বেঙ্গল ইজ ব্যাক উইথ আ ব্যাং, অর্থাৎ বাংলা আবার জোরালো প্রত্যাবর্তনের পথেই রয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যার নাম হচ্ছে সঞ্জীব সান্যাল, ইতিমধ্যে আপনারা অনেকটাই পরিচিত হয়েছেন সঞ্জীব সান্যালের বিষয়, তিনি নিজে বলেছেন যে বাঙালিরা ব্যবসা করতে পারে না তা নয়, বাঙালিরা ব্যবসা করতে চায় না। তার মধ্যে যখন একের পর এক প্রস্তাব আমাদের রাজ্যের জন্য আসছে, তখন কোথাও না কোথাও মনে হচ্ছে যে এইবার হয়তো ঘন অন্ধকার কেটে আমরা দিনের আলো দেখতে পেতে পারি। আমাদের রাজ্যেও কাজ হতে পারে, কারখানা হতে পারে, শিল্প হতে পারে। আর তারই একটি বড় আপডেট আমি আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে দুর্গাপুজোর আগেই আপনারা দেখতে চলেছেন খুব শীঘ্রই, সেটা হচ্ছে 6,000 কোটি টাকার ইনভেস্ট করতে চলেছেন হলদিয়া পেট্রোকেমিক্যালের দিক থেকে, আর সেই কাজটি দুর্গাপুজোর আগেই শুরু হবে। তো এরকমভাবে যদি একের পর এক কারখানার প্রস্তাব যা আসছে তা যখন বাস্তবায়িত হবে, তখন আমাদের রাজ্যের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। আর পরিযায়ী শ্রমিক বেশি বাড়বে না, কারণ এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা ব্যাঙ্গালোর চলে যেত কাজ করতে, তাদেরকে আর বারবার কথায় কথায় ব্যাঙ্গালোর আর পুনে দৌড়াতে হবে না, তারাও আমাদের রাজ্যেই কাজ করবে। এবং তার পাশাপাশি আরও যারা কর্মী প্রচুর প্রয়োজন হয়, তারাও আমাদের রাজ্যেই বিভিন্ন কারখানায় কাজ করবে। তো ভবিষ্যৎ তো আমাদের হোপ যে ভালোর দিকেই যাচ্ছে এবং সেটাই যেন হয়। আর কি হবে সেটা তো অবশ্যই আমরা ভবিষ্যতে জানতে পারবো। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।